একেবারে আগামী অর্থবছরের কৃষি খাতের বাজেট বিশ্লেষণে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। স্যার, এসময় বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা গতকাল দেখলাম দেশের ৫৫তম বাজেট উত্থাপন হলো। সেখানে আমরা দেখলাম যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কৃষির জন্য মূল বাজেট থেকে বরাদ্দ কমেছে ৫৫৩ কোটি টাকা। তবে সংশোধিত যে বাজেট ছিল ২০২৫-২৬ অর্থবছরে সেখানের তুলনায় ১,০৩২ কোটি টাকা বেড়েছে। এই বরাদ্দটাকে কিভাবে আপনি দেখছেন? দেখেন, এইবারের বাজেট একটা সম্প্রসারিত বাজেটটা যে প্রবৃদ্ধি এটা প্রায় ১৯%। তো মোট বাজেট যেখানে ১৯% বেড়েছে, সেখানে কৃষি বাজেট আপনি যে সংখ্যাটা বললেন, তাতে করে কৃষি বাজেট বেড়েছে ১.২%। তো মোট বাজেট যখন এত বেশি করে বাড়ে আর কৃষি বাজেট যখন খুব প্রবৃদ্ধির খুব ইনসিগনিফিক্যান্ট, কাজেই কৃষি বাজেট খুব বেড়েছে এটা বলা যাবে না। দ্বিতীয়ত, এখন তো ইনফ্লেশন রেট ৯%। তো যেখানে ইনফ্লেশন রেট ৯%, ১-২% বাজেট বৃদ্ধি, এটা ইনসিগনিফিক্যান্ট বলাই যৌক্তিক। আর ভর্তুকির ক্ষেত্রে দেখা যায় যে ২৪০ কোটি টাকা গত বছরের তুলনায় কমে গেছে। আসলে এবারের পরিস্থিতিটা আমাদেরকে চিন্তা করতে হবে। সেটা হলো এই যে আমরা তো আবহাওয়ার বৈপরীত্যের প্রতি খুবই ভালনারেবল, এবং এবছর বোরো ধানের উৎপাদন হ্রাস পেয়েছে। তার প্রধান কারণ হলো যে হাওড়ে বন্যা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে সমস্যা, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে সবচেয়ে বেশি, এবং এটা কৃষি খাতেই সবচেয়ে বেশি। আর বৈশ্বিকভাবে যেই সংঘাত সৃষ্টি হয়েছে, তাতে করে কৃষির উপকরণ, বিশেষ করে ফার্টিলাইজার, তারপরে তেল, যেটা আমরা ইরিগেশনের জন্য ব্যবহার হয়, অন্যান্য যন্ত্রায়নের জন্য ব্যবহার হয়, এগুলোর দাম প্রচুর বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে কৃষিতে বাজেট বৃদ্ধি পাবে, যথেষ্ট পরিমাণে বাজেট বৃদ্ধি পাবে বা ভর্তুকি বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। তো যতটা এক্সপেক্টেড ছিল ততটা না। তবু যেই কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে এগুলো ভালো, যেমন কৃষক কার্ডের কথা বলা হয়েছে, ফ্যামিলি কার্ড, যেটা গ্রামের মানুষও উপকৃত হবে। তারপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যেটা ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ। এগুলো ভালো উদ্যোগ। আপনার মৎস্য বিমার কথা চালু করার কথা বলা হয়েছে। এটা শুধু মৎস্য বিমা না, আসলে এটা সার্বিকভাবে কৃষি বিমা, পশু বিমা, এই সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকা উচিত। তো যেটুকু উদ্যোগ নেওয়া হয়েছে এগুলো মোটামুটি ভাবে ভালো। কৃষক কার্ডের কথাই যদি আসি স্পেসিফিক্যালি, এই কার্ডের কারণে কৃষকেরা আসলে এখানে বলা হয়েছে যে কৃষক কার্ডের জন্য 10টা সুযোগ সুবিধা পাবে। এর মধ্যে সবচেয়ে বড় হলো যে ভর্তুকি মূল্যে যে কৃষি উপকরণ, ফার্টিলাইজার, বীজ, এইগুলো সুযোগ সুবিধা পাবে। তারপরে সবচেয়ে বড় কথা হলো যে কৃষকদেরকে অনেক সময় নগদ প্রণোদনা দেওয়া হয়, নগদ সহায়তা দেওয়া হয়। যার কৃষক কার্ডধারী যারা আছে তাদেরকে নগদ প্রণোদনা, সরকার যখন যেভাবে সিদ্ধান্ত নেয় সেভাবে নগদ প্রণোদনাটা পাঠিয়ে দিতে পারে। তো কৃষক কার্ড দরকার, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো ফেজ হয়ে সারা দেশে তো একসঙ্গে হচ্ছে না। এবার কিছু হবে, সামনের বছর কিছু হবে, ওভার দি নেক্সট 5 ইয়ার্স এই কৃষক কার্ড সারা বাংলাদেশে সম্প্রসারিত একসঙ্গে সব কৃষক সহায়তাটা পাচ্ছে না। একদিকে যখন কৃষক এই সহায়তা পাচ্ছে, কার্ড পাচ্ছে, অন্যদিকের কৃষক তাকিয়ে আছে তাদের দিকে, আমরা কখন পাবো। তবু এই কৃষক কার্ড যারা পাচ্ছে না তাদের জন্য জাতীয় পরিচয়পত্র আছে, সেটার মাধ্যমেও কৃষক কার্ডের মোটামুটিভাবে এই সময়ে, যতক্ষণ পর্যন্ত ইন্টারিম পিরিয়ড, যতক্ষণ কৃষক কার্ড না পায়, জাতীয় পরিচয়পত্র দিয়েও তারা কাজ সারাতে পারবে। তো এই কৃষক কার্ড এটা প্রয়োজনীয়, কিন্তু বেশ সময় নেবে। এটা সারা বাংলাদেশে সব কৃষকদের কাছে পৌঁছে দিতে সময় নেবে। তো এখানে কিছু এখন ব্যাপারটা চিন্তা করতে হবে যে এখন আমাদের ইনফ্লেশনটা খুব হাই, এবং খাদ্য মূল্যস্ফীতিটা সবচেয়ে বেশি। গত 4 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি
বাংলাদেশে এশিয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি, এবং বিশ্বব্যাংকের লাল তালিকাভুক্ত বাংলাদেশ গত 4 বছর ধরে খাদ্য মূল্যস্ফীতি, উচ্চ খাদ্য মূল্যস্ফীতির কারণে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কৃষির উৎপাদন না বাড়িয়ে কোনো একটু যদি একটু সম্পূরক প্রশ্নই করি এটার সাথে, যে খাদ্য উৎপাদনের যদি নিশ্চয়তা দিতে চাই, খাদ্য নিরাপত্তা যদি দিতে চাই, কৃষিতে জোর দিতে হবে। যে বরাদ্দটা এবছর কৃষি খাতে দেওয়া হয়েছে, আবার মূল্যস্ফীতিকে 7.5% আটকে রাখার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, কতটা সম্ভব এভাবে? দেখেন, মূল্যস্ফীতিকে যদি 7.5% মধ্যে নিয়ে আসতে হয়, তাহলে খাদ্য মূল্যস্ফীতিটাকে অবশ্যই কমাতে হবে। আর খাদ্য মূল্যস্ফীতিকে যদি কমাতে হয়, তাহলে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। এবং উৎপাদন যদি আমরা দেখি, গত 2-3 বছর উৎপাদন খুব একটা বাড়ছে না, একটা বন্ধ্যাত্ব বলা যায়। গত বছর খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে 2.42% হারে। এই বছর যেটা বলা হচ্ছে যে 2.72%। তো এই যদি মানে আমাদের উৎপাদন বৃদ্ধির গতি হয়, এটা কিন্তু গত 54 বছর ধরে আমরা যে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এটা 3% বা তার চেয়ে বেশি লং টার্ম গ্রোথ ট্রেন্ড। তো সেটার থেকে বিচ্যুত, এবং এবার গত 2 বছর ধরে কম। কাজে এখানে কৃষকের সহায়তা যেমনি বাড়ানো দরকার, তেমনিভাবে যে সহায়তাটা আছে সেটা কিভাবে ইফেক্টিভলি কৃষকের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটারও ব্যবস্থা নেওয়া দরকার। এবং সেটা যদি করা যায়, তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর উৎপাদন যদি বৃদ্ধি পায়, অবশ্যই খাদ্য মূল্যস্ফীতিটা হ্রাস পাবে, এবং খাদ্য মূল্যস্ফীতি হ্রাস পেলে আমাদের যে সাধারণ মূল্যস্ফীতি, এটা অবশ্যই, এবং 7.5% নিয়ে আসা সম্ভব। কিন্তু বর্তমানে যেইভাবে বাজেট সম্প্রসারিত হয়েছে, এবং সেইভাবে যদি ট্যাক্স কালেকশনটা যদি না হয়, এবং সরকারের আয় যদি সেভাবে না হয়, তাহলে ব্যাংকিং সিস্টেম থেকে ঋণ বেশি নিতে হবে, এবং ব্যাংকিং সিস্টেম থেকে যখনই ঋণ বেশি নেবে, তখনই এটা ইনফ্লেশনের কে সহায়তা করবে। তো এই জিনিসগুলো সরকারকে মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় হলো যে, সরকার কিছু কিছু ভালো উদ্যোগ নিয়েছে। যেমন আপনি কিছুক্ষণ আগেই আমি দেখেছি যে বলা হচ্ছে যে বাজারের অবস্থা, সাধারণ নিত্যপণ্যের দাম যাতে করে কমে, তার জন্য বাজেটে কিন্তু বলা হয়েছে যে উৎসে কর, কৃষি পণ্য থেকে শুরু করে উৎসে কর যেখানে 1 থেকে 5% আছে, এগুলো বাদ দিয়ে 0.5% প্রস্তাব করা হয়েছে। তো এটা হলে তো সাধারণত দাম কমার কথা, কিন্তু আমরা যেটা দেখছি, মানে গত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি যে সরকার উইথ গুড ইন্টেনশন তার ট্যাক্স কমিয়ে দেয়, তারপরে ভ্যাট কমিয়ে দেয়, কিন্তু তার প্রভাব আমাদের কনজিউমার যারা আছে তাদের কাছে গিয়ে পৌঁছায়। সেক্ষেত্রে একটা বিষয় হয়, যেসব বিষয়ের দাম বাড়ার কথা সেটা ঠিকই বাড়ে, কিন্তু যেটা কমার কথা সেটা কমে না। সেটা কমে না, এবং একবার বাড়লে সেটা ওই বাড়ার মধ্যেই থাকে। একদম। তো আমাদের গত কয়েক বছর গত বছরও দেখা গেছে যে সারা পৃথিবীতে খাদ্যশস্যের দাম কমেছে, কিন্তু বাংলাদেশের খাদ্যশস্যের দাম কমে নাই, বাড়ছে। এই যে কিছুদিন ধরে খাদ্যশস্যের দাম, এই গত 1 সপ্তাহ ধরে 4-5 টাকা প্রতি কেজি চালের দাম বেড়ে গেছে। এর তো বড় মৌসুম, তো বড় মৌসুমে কিছু উৎপাদন কম হতে পারে, কিন্তু এখন তো সরবরাহ সংকট নাই, চালের প্রচুর চাল সরবরাহ হয়েছে। তো সেই ক্ষেত্রে তো দাম বাড়ার কথা না। তাইলে এটা কারা করে? যাদের কাছে বেশি মজুদ আছে, এখন ব্যবসায়ীদের কাছে চাল মজুদ আছে, বাজারটা নিয়ন্ত্রণ করছে ব্যবসায়ীরা, কাজেই সেই ক্ষেত্রে চালের দাম বাড়ছে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, একদম ছোট করে শেষ সময় 1 মিনিটে জানতে চাইবো, বাজেট যেটা বরাদ্দ হলো সেটার যথাযথ বাস্তবায়ন বা সুষম বন্টনটা কিভাবে সম্ভব? দেখেন, বাজেট যেটা হয়েছে, মানুষে বলছে সম্প্রসারিত বাজেট, কিন্তু আমি মনে করি যে আমাদের যে জনসংখ্যা, একটা বিশাল জনসংখ্যা, সুতরাং এখানে একটা বিশাল বাজেট দরকার। তো বাজেটটা যাতে করে সুষ্ঠুভাবে বাস্তবায়ন হয়, সেইটার ব্যবস্থা করতে হবে, এবং সরকারকে সেটা সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম আগামী অর্থবছরের কৃষি খাতের বাজেট নিয়ে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম।